আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জনবহুল ও ব্যস্ততম শহরগুলিতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো সার্ভিস চালু করতে উদ্যোগী হয়েছে। জুলাই মাস থেকে স্মার্ট মিটারের সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল জানিয়েছেন। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত এবং রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য রাজ্য জুড়ে মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের জনবহুল ও ব্যস্ততম শহরগুলিতে ভূগর্ভ পথে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো সার্ভিস চালু করতে উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে এই সংক্রান্ত বিষয়ে সমীক্ষা করে একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই রিপোর্ট প্রস্তাব আকারে দিল্লিতে পাঠানো হবে বলে সূত্রের খবর। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জমিজটে আটকে থাকা রাজ্যের বিভিন্ন প্রকল্প, রেলের জমিতে বেআইনি দখলদারি সহ নানা বিষয়ে গতকাল কলকাতা পুলিশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। কলকাতা ময়দানে পিডব্লিউডি টেন্টে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং রেলের আধিকারিকরা। রাজ্যে জুলাই মাস থেকে স্মার্ট মিটার সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। কলকাতায় গতকাল এই বিষয়ে এক পর্যালোচনা বৈঠকের পর কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল জানিয়েছেন, এই কর্মসূচিতে প্রায় 2 কোটি গ্রাহক অন্তর্ভুক্ত হবেন। তিনি জানান, প্রথম পর্যায়ে সরকারি অফিস এবং ক্যাম্পাসগুলিতে জোর দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে বড় গ্রাহক এবং এরপর ধীরে ধীরে আবাসিকদের কাছে স্মার্ট মিটার পৌঁছে যাবে। মন্ত্রী বলেন, গ্রাহক প্রিপেড এবং পোস্টপেড বিকল্পের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় কেন্দ্রীয় সরকার প্রতিটি স্মার্ট মিটারের জন্য 900 টাকা ভর্তুকি দেবে। গ্রাহকদের মিটার বসানোর খরচ বাবদ প্রতি মাসে প্রায় 100 টাকা দিতে হবে। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত এবং রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য রাজ্য জুড়ে মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জনকে রাখা হয়েছে। এদের মধ্যে 95টি শিশু। উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে থাকা 3টি হোল্ডিং সেন্টারে আটক রয়েছেন সবথেকে বেশি সংখ্যক মানুষ। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে আটক 386 জনের মধ্যে 182 জন পুরুষ, 109 জন মহিলা। এর মধ্যে 335 জনকে রাখা হয়েছে বসিরহাট পুলিশ জেলার 3টি পৃথক হোল্ডিং সেন্টারে। দক্ষিণ শহরতলি সোনারপুরের কামরাবাদে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত অভিষেক ব্যানার্জির বাড়িতেই চিকিৎসা চলছে বলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতার 2টি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হলেও কেউই ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদকে ভর্তি রেখে চিকিৎসা করাতে রাজি হয়নি। উল্লেখ্য, মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে গতকাল ব্যাপক জনবিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোনারপুরে আক্রান্ত হওয়ার পরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডায়মন্ড হারবারের সাংসদের সঙ্গে 3 জন নিরাপত্তারক্ষী সবসময় থাকবেন। তৃণমূল সরকারে থাকাকালীন অভিষেক পেতেন Z+ ক্যাটাগরির নিরাপত্তা। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সই জালের অভিযোগের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা 12টায় হাজির হতে বলা হয়েছে তাকে। উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস হেয়ার স্ট্রিট থানায় সই জালের অভিযোগ দায়ের করেন। পরে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের ব্যক্তিগত গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে গতকাল তীব্র চাঞ্চল্য ছড়ায়। সরকারি ছাপ দেওয়া ত্রিপল, কম্বলের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর উইকেট, হকি স্টিক, ক্রিকেট খেলার সরঞ্জাম, করোনাকালে ব্যবহৃত বিশেষ পিপিই কিট। ট্রাকে ভরে এই সমস্ত সামগ্রী অন্যত্র পাচার হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। এমএলএ ল্যাডের ত্রাণ সামগ্রী জেলা শাসকের দপ্তরে ফেরত পাঠানো হচ্ছিল বলে দাবি করেছেন অরূপ রায়। এই ঘটনায় গতকাল এলাকায় উত্তেজনা ছড়ায়। দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জে এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণে মজুদ ডিজেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। নজরুল মোল্লা নামে ওই ব্যক্তি পলাতক। আটক হয়েছে 48টি ব্যারেলে মজুদ কয়েক হাজার লিটার ডিজেল। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের লুট মানুষের কাছে ধরা পড়ে গেছে বলে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার মন্তব্য করেছেন। তৃণমূলের নেতাদের বাড়ি থেকে যে পরিমাণ জিনিসপত্র বেরোচ্ছে
শুধু লুটের জিনিস নয়, তার সঙ্গে কিছু ক্ষেত্রে সরকারি জিনিস যেগুলো ত্রাণের জন্য সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তৃণমূলকে নেতাদের দেওয়া হয়েছিল, যিনি সেই সময় জনপ্রতিনিধি ছিলেন, জনপ্রতিনিধি হিসেবে তার কাছে দেওয়া হয়েছিল, সেটা গোডাউনে রাখার কারণ কি? যদি অব্যবহৃত কিছু থেকে যায় তাহলে সেটা সঙ্গে সঙ্গে ফেরত দিতে হবে, কিন্তু ব্যক্তিগত গোডাউনে রাখবেন কেন? সুতরাং বোঝাই যাচ্ছে এরা চোর, চুরি করেছে, এখন ধরা পড়ে গেছে। এই জিনিস মানুষ ক্ষমা করবে না, সবাইকে বিচারের আওতায় আসতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা। জরায়ুমুখ ক্যান্সার রুখতে নদিয়ার কল্যাণী এইমসে শুরু হয়েছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা এবং বিধায়ক অনুপম বিশ্বাস গতকাল এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। গতকাল টিকা নেন স্থানীয় বাসিন্দা প্রযুক্তা গড়াই। তিনি বলেন, সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধের জন্য কল্যাণী এইমস থেকে এই টিকাটা নিয়েছি এবং এটা আমার ব্যথা কিছুই লাগেনি। এটা দেওয়ার জন্য আমি ভারত সরকারকে খুবই ধন্যবাদ জানাই। এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা বলেন, সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। गवर्नमेंट ऑफ इंडिया और स्टेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल ने एचपीवी वैक्सीनेशन प्रोग्राम शुरू किया है और इसमें 14 से 15 एज की जो लड़कियां हैं उनको एचपीवी ह्यूमन पैपिलोमा वायरस के अगेंस्ट वैक्सीन दिया जाएगा, सिंगल डोज में दिया जाएगा और इस वैक्सीन की वजह से जो कैंसर होता है सर्वाइकल कैंसर, उसको प्रिवेंट करने में बहुत दूर तक मदद मिलेगी। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে গতকাল জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভয় দেখিয়ে অন্যের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলে নেওয়ার অভিযোগে পুলিশ হুগলির রিষড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, রিষড়ার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উর্মিলা দেবী লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকত বিজয় সাউ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। 4 বছর ধরে ওই টাকা জোর করে আদায় করতেন কাউন্সিলর পার্থ সারথী গুপ্তা এবং বিজয় সাউ। উর্মিলা দেবীর অভিযোগের প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বেসরকারি বাস মালিকদের 5টি সংগঠনের যৌথ মঞ্চ বাসের ভাড়া বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে কমিটির তরফে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি হয়নি, কিন্তু ইতোমধ্যেই ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে একসময় পরিবহন মন্ত্রী থাকায় বেসরকারি পরিবহনের ক্ষেত্রে সমস্যার বিষয়গুলি তিনি বুঝতে পারবেন বলে তপনবাবু আশা প্রকাশ করেন। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে কোনো রকম যান চলাচল করছে না। এই সময় বিকল্প পথে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নানা সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে আজ তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। তামাক সেবনের ফলে স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্য ঝুঁকি এবং তামাকের ক্ষতিকারক প্রভাবের মতো ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে। দক্ষিণ 24 পরগনার মুড়িগঙ্গা নদীতে দমকা হাওয়া এবং উত্তাল ঢেউয়ের জেরে গতকাল 2টি ট্রলার ডুবে গেছে। ঘোড়ামারা এবং নয়াচর দ্বীপের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে জানা গেছে, বালি বোঝাই মা মঙ্গলচণ্ডী এবং ইট বোঝাই চন্দ্রমল্লিকা ট্রলার দুর্যোগের কবলে পড়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জনবহুল ও ব্যস্ততম শহরগুলিতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো সার্ভিস চালু করতে উদ্যোগী হয়েছে। জুলাই মাস থেকে স্মার্ট মিটারে সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং 5 দিনের সফরে
গতকাল ভারতে এসে পৌঁছেছেন। সরকার আগামীকাল থেকে চলতি বছরের 31শে অক্টোবর পর্যন্ত তুলো আমদানির উপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। দেশ জুড়ে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান শুরু হচ্ছে আগামীকাল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক ও গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের সাত্বিক সাইরাজ, রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি খেলবেন ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরেই অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন হং লাইং গত সন্ধ্যায় 5 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লিতে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন এবং মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন। বর্তমান পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতি উ মিন অং লাইংয়ের এটি প্রথম ভারত সফর। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মিয়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন যে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রপতি লাইংয়ের বৈঠকের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাই কাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এ ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হাওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। যাত্রী সুরক্ষা ও বিমানযাত্রার সুবিধার্থে দেশের আরও বিমানবন্দরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলেও তিনি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় নৌবাহিনী সমগ্র পাকিস্তান নৌবাহিনীকে তাদের বন্দরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বাধ্য করেছিল। লখনৌতে উন্মুক্ত নৌ জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের উপর চাপ বজায় রাখার ক্ষেত্রে নৌবাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতীয় নৌবাহিনী পূর্ণ প্রস্তুতি ও শক্তি নিয়ে আরব সাগরে মোতায়েন ছিল এবং শত্রুপক্ষের ওপর নিরন্তর চাপ বজায় রেখেছিল। এর ফলে পাকিস্তানের সমগ্র নৌবাহিনী তাদের বন্দরের মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন। এই অভিযানের অংশ হিসেবে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক সন্ত্রাসবাদী পরিকাঠামোর ওপর নিখুঁত লক্ষ্যভেদী হামলা চালিয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। সরকার আগামী মাসের 1 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে চলতি বছরের 31শে অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্রমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে তুলা চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্রশিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে, এমএসএমই ক্ষেত্রকে সহায়তা যোগাবে, উৎপাদন উপকরণের খরচ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এবং ভারতীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে জোরদার করবে। এই পদক্ষেপ কৃষকদের স্বার্থ রক্ষা করবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে বলে মন্ত্রক বিশেষভাবে উল্লেখ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে আগামীকাল শুরু হতে চলেছে 1 মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন যে এই অভিযানকে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা প্রয়োজন।
এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারের পাশাপাশি আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের সময়োপযোগী পরামর্শ দেওয়া, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। এই অভিযানে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। ১৬০০-র বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী ১০০টি জেলার জন্য মোট ৫০০টি দল গঠন করা হয়েছে। এই অভিযানের সময় খামার রক্ষা করা এবং কৃষকদের সময়োপযোগী ও সঠিক নির্দেশ প্রদানের উপর গুরুত্ব দেওয়া হবে। রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই এই অভিযানের প্রধান উদ্দেশ্য বলে কৃষি মন্ত্রক বিশেষভাবে জানিয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ড জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের ২২টি ভাষাতেই পাওয়া যাবে। আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলিকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন ২০১৪ সালের আগে বার্ষিক নথিভুক্ত জন অভিযোগের সংখ্যা প্রায় ২ লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষে দাঁড়িয়েছে। सन 2014 से पहले कि केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रति वर्ष। आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव। और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের আইনজীবীদের জাতীয় সম্মেলন ২০২৬-এর আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হল কমিশনের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা। এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন যে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে। তিনি বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের ভোটার তালিকা ব্যবস্থাপনার অগ্রসৈনিক হিসেবে অভিহিত করেন। সারা দেশের বিভিন্ন আদালতে কমিশনের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার তিনি ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সিপি অনিল শুক্লা। সীমান্তের ওপার থেকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। আজ যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। মেয়েদের ক্রিকেটে ব্রিস্টলে অনুষ্ঠিত 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি20 আন্তর্জাতিক ম্যাচে গতরাতে আয়োজক ইংল্যান্ড 26 রানে ভারতকে পরাজিত করেছে। এর ফলে 3 ম্যাচের সিরিজটির ফল এখন 1-1। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি, ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ শোয়েবুল ফিকরি ও ফাজার আলফিয়ানের মুখোমুখি হবেন। সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরীয় জুটি সিও সেউং জায় এবং কিম ওন হোকে 21-9, 21-18 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত।